আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে রয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর তৃতীয় অধ্যায় নিয়ে। তো আমাদের আজকের পাঠ হলো জোয়ার ভাটা। পাঠ জোয়ার ভাটা। আমরা জানি পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে সমুদ্র স্রোত ছাড়াও পানিরাশির নিজস্ব গতি আছে। এর ফলে কি হয় যে কখনো প্রতিদিনই কিছু সময় সমুদ্রের পানি ফুলে ওঠে, আবার কিছু সময় এই পানি নেমে যায়। আসলে সমুদ্রের এই যে পানি ফুলে ওঠা, এই ফুলে ওঠাকে বলা হয় জোয়ার, আর নেমে যাওয়াকে বলা হয় ভাটা। তাহলে আমরা জোয়ার ভাটা বলতে বুঝলি এরকম একটা কথা বুঝি, যেটা হলো যে প্রতিদিন যে পানি, সমুদ্রের পানি ফুলে ওঠে, কোথাও ফুলে ওঠে বা পানি উচ্চ হয়ে যায়, আবার কোথা থেকে নেমে যায়, নিচু হয়। এই যে ফুলে ওঠা, এই ফুলে ওঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে বলা হয় ভাটা। তো এই জোয়ার ভাটা সম্পর্কে আগে কিন্তু বিভিন্ন কুসংস্কার মধ্যে ছিল। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বলা হতো যে জোয়ার ভাটা বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন বলে যে এইটা অনেক আগের কথা, যে গল্পের মতো, সেটা কিন্তু অবাস্তব। যে সাগরে নিঃশ্বাস ছাড়ার সময় যখন আমরা নিঃশ্বাস ছাড়লে আমাদের বুক ফুলে ওঠে, আবার টানলে এরকম উঁচু নিচে হয়, ঠিক সেভাবে জোয়ার ভাটার কথা বলা হতো। কিন্তু বিজ্ঞানীদের আসলে পরবর্তীতে দেখা যায় যে বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে করে যে জোয়ার ভাটা সম্পর্কে একটা ধারণা লাভ করেছে, যে এই কারণে হয় জোয়ার ভাটা। আসলে জোয়ার ভাটার কারণ হলো যে এই যে পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ, এই চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে আসলে জোয়ার ভাটার সৃষ্টি হয়ে থাকে। তো আমরা একটু জোয়ার ভাটা ছবি দেখে আমরা কাজ শুরু করব। তো এর আগে দেখি পাঠ্য বইতে তোমাদের এই জোয়ার ভাটা সম্পর্কে কি বলা হয়েছে। একটু তোমরা 52 পৃষ্ঠায় যাবে, পেজ নম্বর 52। দেখো এখানে লেখা আছে যে জোয়ার ভাটার ধারণা, কারণ ও শ্রেণী বিভাগ। চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে, আসলে তোমরা জানো যে চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অবিরাম আকর্ষণ করে। এর মাঝে আমরা একটু অন্য কথা বলে আসি যে আসলে অভিকর্ষ আর মহাকর্ষ এগুলো কি। তোমরা যারা আসলে তো সায়েন্সের সাবজেক্ট, যারা সায়েন্সে পড়ো তাদের এই সাবজেক্টটা, তোমরা আসলে যে ফিজিক্সে পদার্থবিজ্ঞান বইতে তোমরা অভিকর্ষ মহাকর্ষ সম্পর্কে তোমরা জেনেছ। আসলে মহাকর্ষ কি? মহাকর্ষ হলো যে মহাকাশে অবস্থিত যে দুটো গ্রহ, দুটো বস্তুর সাথে যে আকর্ষণ বল, এটা হচ্ছে যে মহাকর্ষ শক্তি। আর অভিকর্ষ বলা হচ্ছে যে পৃথিবীর সাথে অন্য যে কোনো গ্রহের যে আকর্ষণ বল, এটা হচ্ছে অভিকর্ষ, যেটা আমরা বলে থাকি। যাই হোক, আমরা বইয়ের দিকে তাকাই, একটু তাকিয়ে দেখো বইতে কি আছে। তো চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অবিরাম আকর্ষণ করে। এই আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যাহ এক স্থান থেকে ফুলে ওঠে এবং অন্য থেকে নেমে যায়। এই চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে যে পানি কোথাও ফুলে ওঠে, আবার কোথাও নেমে যায়। এই যেখান থেকে ফুলে উঠছে, এই ফুলে ওঠাকে বলা হয় জোয়ার, আর নেমে যাওয়াকে বলা হয় ভাটা। তো ফুলে ওঠে এবং নেমে যায় এভাবে প্রত্যেক 12.5 ঘন্টায়, এভাবে কি প্রত্যেক 12.5 ঘন্টায় একবার কি হচ্ছে, ঘন্টায় সমুদ্রের পানি একবার নিয়মিতভাবে ওঠানামা করে। তবে জোয়ার ও ভাটা
প্রতি 6 ঘন্টা 13 মিনিট অন্তর অন্তর পরপর হয়। জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা, আবার পরবর্তী জোয়ার হচ্ছে, তাহলে এক জোয়ার থেকে আরেক জোয়ার হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। এখানে বলা হচ্ছে সমুদ্র পায়নাশি নিয়মিত এ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। সমুদ্রের মধ্যভাগে পানি সাধারণত 1 থেকে 3 ফুট উঁচু হয়। সমুদ্রের মধ্যভাগে, বড় সমুদ্রের মাঝখানে 1 থেকে 3 ফুট উঁচু হবে। কিন্তু যখনই সমুদ্রের মাঝখানে 1 থেকে 3 ফুট উঁচু হচ্ছে, তাহলে আমাদের যখন উপকূলে অঞ্চলে এসে দেখা যায় যে অনেক জোয়ারের সৃষ্টি হচ্ছে, অনেক এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। তো বলছে এখানে এর জন্য সমুদ্রের মোহনা থেকে নদী সমূহের গতিপথে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাটা হয়। ওখানে 1 থেকে 3 ফিট উঁচু হচ্ছে, আর এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাটা হচ্ছে। তো একটা কথায় বলা হয়েছে না যে আমাদের এই যে গ্রিন হাউস ইফেক্টের জন্য কি অসুবিধা হচ্ছে, বলা হচ্ছে যে সমুদ্রের পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এটা অন্য কথা বলছি, যে পানি পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে বরফ এসে গলে যখন বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের নিম্নভূমি প্লাবিত হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু বেশি উচ্চতা হচ্ছে না, সামান্য উঁচু হচ্ছে, মানে 1-2 ফিট উঁচু হলে আমাদের এইসব এলাকার নিম্নভূমি সব প্লাবিত হয়ে যাচ্ছে ওই সমান হওয়ার জন্য। তো ঠিক এভাবে বলা হচ্ছে। তো তাহলে আমরা দেখলাম যে কি হলো, যে জোয়ার ও ভাটা সম্পর্কে আমরা একটু ধারণা করলাম, যে সমুদ্রে একটি জোয়ার আর ভাটা এর মধ্যে পার্থক্য কি, 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট পরে সেখানে ভাটা হচ্ছে, আবার জোয়ার শুরু হচ্ছে। তাহলে এক জোয়ার থেকে আরেক জোয়ার 12 ঘন্টা 26 মিনিট হচ্ছে এখানে। যে এবার এর পিছনে আরো কিছু কথা আছে, যে তোমরা একটু পরেই বুঝতে পারবা। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরাজ কোটাল, মরা কোটাল ইত্যাদি। আর ভাটা তো ভাটাই। এবার আমরা আসি যে জোয়ার ভাটার কারণ। আসলে জোয়ার ভাটা যে হয়, এই জোয়ার ভাটার কারণ কি, আগের যে অনেক আগের যে কথা, যে কুসংস্কার ছিল, ওটা আমরা বাদ দিয়ে আমরা দেখি সায়েন্টিফিক মেথডে কি আছে জোয়ার ভাটার কারণ। যে প্রাচীনকালে জোয়ার ভাটার কারণ সম্পর্কে নানা ধরনের অবাস্তব কল্পনা করা হতো, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি ও পৃথিবীর পর চন্দ্র সূর্যের আকর্ষণ। তাহলে একটা হচ্ছে কি কেন্দ্রাতিক শক্তি, কেন্দ্রাতিক শক্তি, কেন্দ্রাতিক শক্তি, আর 2 নম্বর হচ্ছে যে পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ। তাহলে কি হলো, দুটা কথা কাজ করেছে, কেন্দ্রাতিক শক্তি আর পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ। এই হচ্ছে জোয়ার ভাটার কারণ এখানে। এবার এই জোয়ার ভাটার কারণের আমরা একটু বিস্তারিত বলতে থাকি, দেখি। মহাকর্ষ ও মধ্যাকর্ষণ শক্তির প্রভাব। আরেকটা কারণ আছে, 1 মহাকর্ষ ও মধ্যাকর্ষণ শক্তির প্রভাব। একটা কারণ যে মহাকর্ষ ও মধ্যাকর্ষণ শক্তির প্রভাব। তো এখানে ওই বলেছিলাম একটু আগে মহাকর্ষ শক্তিটা কি আর মধ্যাকর্ষণ শক্তিটা কি, এটা আমরা একটু আগেই তো বলেছিলাম। যে আমি একটু আগেই বলেছি যে একটা ছবি আঁকি দেখলাম, যে মহাকর্ষে 2টি গ্রহ বা গ্রহ ও নক্ষত্র, এদের যে আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ বল। আর মধ্যাকর্ষণ হচ্ছে কি পৃথিবীর সাথে অন্যান্য গ্রহ উপগ্রহ বা এর আকর্ষণ। ঠিক আমরা বইতে পড়লে বুঝতে পারবো যে এই মহাবিশ্বের যে কোনো পদার্থের আকর্ষণ শক্তি আছে। একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে, এটা আমরা জানি। প্রত্যেকে এই মহাকর্ষে প্রত্যেক বস্তুরই
আকর্ষণ শক্তি আছে, প্রত্যেক পদার্থেরই আকর্ষণ শক্তি আছে। একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে। মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পরস্পরের আকর্ষণ শক্তিকে মহাকর্ষণ শক্তি বা মহাকর্ষণ বলে। তাহলে মহাবিশ্বে যে বলছে যে দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ শক্তিকে, তাহলে মহাকর্ষ কি হলো, যে মহাবিশ্বে এই মনে করি যে আমরা মহাবিশ্বের দুটি শক্তি এর মধ্যে যে আকর্ষণ বল, দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, এটা হচ্ছে মহাকর্ষ। আর এখানে হচ্ছে আর্থ, এই আর্থ মনে করো এটা হচ্ছে পৃথিবী, এটা একটু পরে বলছি। আর এই মহাকর্ষ শক্তির ফলে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। যে আমাদের জানি আমরা যে সূর্য এই চারদিকে একটা নির্দিষ্ট পথে পৃথিবী এটা ঘুরছে এই মহাকর্ষ শক্তির ফলে। আবার এই যে পৃথিবী এর চারিপাশে কিন্তু চন্দ্র, এর চারিপাশে চন্দ্র প্রদক্ষিণ করে, এটা তোমরা জানো এবং আমরা এখনই আলোচনা করব। তো এই মহাকর্ষ শক্তির ফলে পৃথিবী সূর্যের চারদিকে এবং এই এখানে লেখা আছে এবং চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরছে। যে বস্তু যত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি। তো এখানে একটা কথা বলা হচ্ছে যে বস্তুটা যত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি। তাহলে আমরা জানি এই যে পৃথিবী চন্দ্রের চেয়ে সূর্য 2.6 কোটি গুণ বড়। আর এই সূর্য যখন যেহেতু বড় তার আকর্ষণ শক্তি বেশি, আর চন্দ্রের ছোট তার আকর্ষণ শক্তি একটু কম হবে। কিন্তু আসলে ব্যাপার হলো কি, যেহেতু চন্দ্র পৃথিবীর কাছাকাছি অবস্থান করে এই জন্য পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ বেশি। পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি বেশি। তো যাই হোক, যে পৃথিবী এবং এর নিকটতম যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে মধ্যাকর্ষণ বলে। এই যে আমরা বলেছিলাম যে মধ্যাকর্ষণ আছে কি, পৃথিবী বা আর্থ মনে করো, আর্থ থেকে যে কোনো বস্তুর আকর্ষণ যেটা আকর্ষণ হবে এটা আছে কি মাধ্যাকর্ষণ। তাহলে মহাকর্ষ হচ্ছে যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে হচ্ছে মহাকর্ষ। আর মাধ্যাকর্ষণ হলো পৃথিবীর সাথে যে কোনো বস্তুর আকর্ষণকে মাধ্যাকর্ষণ বলে। সরি, আমাদের একটু যান্ত্রিক ত্রুটি ছিল, যার কারণে আমাদের একটু সাময়িক ডিস্টার্ব হলো। তো পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। আর হলো যে মহাকাশে দুটি বস্তু পরস্পরের আকর্ষণ হচ্ছে মহাকর্ষ শক্তি বলে। এবার যে সূর্য অপেক্ষা 2.6 কোটি গুণ বড়, আমি যেখানে বলেছিলাম যে রেখেছি 2.6 কোটি গুণ বড়। কে বড়? সূর্য। কি অপেক্ষা? চন্দ্র অপেক্ষা। সূর্য চন্দ্র অপেক্ষা 2.60 কোটি গুণ বড়। কিন্তু পৃথিবী থেকে এর দূরত্ব চন্দ্রের দূরত্ব থেকে অনেক বেশি। তাই পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা প্রায় দ্বিগুণ। পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ তাই হলো মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার ভাটা হয়। তাহলে কি বলেছে এখানে যে পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা প্রায় দ্বিগুণ। পৃথিবীর উপর
পৃথিবীর ওপার ওপার চন্দ্রের আকর্ষণ সূর্য অপেক্ষা দ্বিগুণ, 2 গুণ লিখে রাখলাম। আসলে একটু আগে বলেছিলাম যে যে সূর্য সূর্য কত গুণ বড়, কত কোটি গুণ বড়। আর বলেছিলাম যে যত বড় যে জিনিসটা তত বড় তার আকর্ষণ শক্তি তত বেশি। কিন্তু এইখানে চন্দ্র কিন্তু অনেক ছোট সূর্যের তুলনায়, বাট এই পৃথিবীর উপর এই আকর্ষণ শক্তি কিন্তু সূর্যের চেয়ে চন্দ্রের দ্বিগুণ। কেন বলেছিলাম যে কাছে হওয়াতে, যেহেতু নিকটবর্তী হওয়াতে, সূর্য সূর্য না পৃথিবীর নিকটবর্তী হওয়াতে চন্দ্র পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্যের চেয়ে দ্বিগুণ, একটা কথা। তো পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ তাই হলো মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তির ফলে জোয়ার ভাটা হয়। তো পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ শক্তি এটিকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি, আর এই মাধ্যাকর্ষণ শক্তির ফলে জোয়ার ভাটা হয়। এবার কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্রাভিমুখী শক্তি 2, কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্রাভিমুখী শক্তি আসলে কেন্দ্রাতিক আর কেন্দ্রাভিমুখী, কেন্দ্র অভিমুখে আর কেন্দ্রাতিক সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা বলে, এটা যদি এটা এরকম ঘুরে, মনে করো একটা বল এরকম ঘুরছে, তখন দেখবে যে এরকম 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 এরকম। মনে করো একটা বলকে যদি আমি বলে গায়ে পানি থাকে ওকে দিয়ে ঘুরাই, তাহলে তো ওর গায়ে পানি ছুটে ছুটে পড়ছে, ছুটে যাচ্ছে। মনে করো এই ছুটে পড়ছে, কেন্দ্রাতিক শক্তি, সেন্ট্রিফিউগাল ফোর্স। তো আমরা এই বিষয়ে আলোচনা করে দেখি যে পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে চারদিকে দ্রুত বেগে ঘুরছে, ফলে তার পৃষ্ঠ থেকে তরল পানিরাশি চতুর্দিকে ছিটে যাওয়ার ফলে, দেখি যে ছবিটা এঁকেছিলাম, আবার একটু আঁকি, যে এরকম 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 এই 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 যে পৃথিবী যখন ঘুরছে, পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে চারদিকে দ্রুত গতিতে ঘুরছে, ফলে তার পৃষ্ঠ থেকে তরল জলরাশি পানিরাশি চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতা রয়েছে, এরকম ছিটকে যাওয়ার প্রবণতা রয়েছে। একেই বলে কেন্দ্রাতিক শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স। পৃথিবী ও চন্দ্রের আবর্তনের জন্য ভূপৃষ্ঠের তরল ও হালকা জলরাশির উপর কেন্দ্রাতিক শক্তির প্রভাব অধিক হয়। এর ফলে জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হয় এবং তরল জলরাশি কঠিন ভূভাগ হতে বিচ্ছিন্ন হতে চায়। এমনভাবে কেন্দ্রাতিক শক্তিও জোয়ার ভাটার সৃষ্টি করে। তাহলে আমরা যে দেখলাম আছে মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি আর কেন্দ্রাতিক শক্তি, এই দুটো হচ্ছে। আর একটা হচ্ছে যে এবার আমরা কেন্দ্রাতিক শক্তি আর হলো মাধ্যাকর্ষণ শক্তি, এই দুটো আমরা জোয়ার ভাটার কারণ দেখলাম। এবার জোয়ার ভাটার শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ আমরা এবার আলোচনা করব জোয়ার ভাটার শ্রেণী বিভাগ। আমরা জানি যে জোয়ার ভাটা সাধারণত জোয়ার ভাটাকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে জোয়ার ভাটাকে বলা হয় কটি শ্রেণীতে? 4টি শ্রেণীতে করা যায়। 4টি শ্রেণীতে। কয় শ্রেণীতে? 4। 1 নম্বর কি, যে মরা কটাল, আবার মুখ্য জোয়ার, মুখ্য জোয়ার
2 গৌণ জোয়ার, জোয়ার 3 ভরা কটাল ও মরা কটাল, কটাল 4 মরা কটাল। তাহলে জোয়ার ভাটাকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? এখানে দেখছো জোয়ার ভাটাকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। এক হলো মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল আর মরা কটাল। এটা হচ্ছে কি জোয়ার ভাটার শ্রেণী বিভাগ। চাঁদ পৃথিবীর চতুর্দিকে ঘোরে, তোমরা জানো চাঁদ হচ্ছে পৃথিবীর চতুর্দিকে ঘুরছে। আসলে পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ ক্ষমতাই বেশি। যদিও বলেছিলাম যে সূর্য বড়, সূর্যের আকর্ষণ শক্তি বেশি, কিন্তু চন্দ্র পৃথিবীর কাছাকাছি হয়, চন্দ্র ছোট হওয়া সত্ত্বেও এই পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ খুব বেশি। আর এই চন্দ্রের আকর্ষণের কারণেই আমাদের জোয়ার ভাটার প্রভাবটা বেশি পরিলক্ষিত হয়। দেখো চাঁদের এই আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় সেখানে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি। তার মানে এই দেখো আমরা এবার একটা ছবি আঁকবো, যে মনে করো এই একটা সার্কেল, এই সার্কেল দিয়ে যে আমাদের এটা দিয়ে চন্দ্রের পরিক্রমণ, এটা হলো সূর্য, হ্যাঁ সূর্য না, এটা হচ্ছে পৃথিবী আর এখানে হচ্ছে চন্দ্র ঘুরছে, চন্দ্রের সার্কেল, আর এই দিকে হলো সূর্য। সূর্য, পৃথিবী, এখানে যে চন্দ্রের কথা বলি, চন্দ্র যাই হোক আমরা এখানে আলোচনা করবো। একটু পরে দেখি বইতে কি লাগছে, যে বলেছিলাম যে চন্দ্র এখানে যেখানে থাকবে পৃথিবীর, সেখানে চন্দ্রের আকর্ষণে সেখানকার পানি ভুলে উঠবে, সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হবে। তো আর তার বিপরীত দিকে গৌণ জোয়ার, আর এখানে যেখানে জোয়ার হবে তার যে পাশ থেকে পানি চলে আসবে সেখানে হচ্ছে ভাটা। তো মনে করো আমাদের যেখানে জোয়ার হবে একটি জায়গায় পানি ফুলে উঠছে, তার মানে পানি ওখানে আকর্ষণ করছে, পানি ফুলে উঠছে, নিশ্চয়ই আরেক জায়গা থেকে নেমে আসছে। এই ফুলে ওঠাকে বলে জোয়ার, আর নেমে যাওয়াকে ভাটা বলে আমরা জানি এবং আগে আলোচনা করা হয়েছে। তো এবার একে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার। মুখ্য জোয়ারের ঠিক বিপরীত দিকে পানি স্থলভাগের কেন্দ্রের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ, ফলে তার উপর চাঁদের আকর্ষণ পৃথিবীর কেন্দ্রস্থল আকর্ষণের সমান হয়। এতে বিপরীত দিকের পানিরাশি অপেক্ষা স্থলভাগের মধ্যে যায়। মোট কথা তোমরা খুব সহজ একটা জিনিস বুঝে নাও, যে যেখানে চন্দ্র আছে পানি মনে করে এরকম একটু বাড়ায় আঁকলাম, তার মানে হলো যারা সুন্দর করে প্র্যাকটিস করবে, তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবা, করলে দেখবো যে এটা সুন্দরভাবে আঁকা সম্ভব হবে। এইটা হলো পৃথিবী, এই হচ্ছে পানি রাশি, এই পানি এই জলরাশি, এই সূর্য। তো এখানে একটি জিনিস বিষয় তোমাদের বোঝায়, এদিকে পানি বাড়ছে এদিকে আর এদিকে, তাহলে এখানে হবে জোয়ার আর এদিকে হচ্ছে ভাটা, পানি নামে আসতে পারে। পানি টোটাল ছিল, এখন এটা আছে জোয়ার, এদিকে জোয়ার, এ হচ্ছে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, এই পাশে আছে ভাটা। তাহলে কোন দিকে ভাটা হচ্ছে, ভাটা
এদিকে আছে গৌণ জোয়ার, জোয়ার, আর এইদিকে আছে মুখ্য জোয়ার। এদিকে এরকম এরকম লেখা যায় ভাটা। তো কথা হলো এখানে যে সূর্য আছে, চন্দ্র আছে। তো এইটা একটু পরে বলছি যে চন্দ্র এখানে আছে, পৃথিবীর যে পাশে চন্দ্র আছে ঠিক সেই পাশে চন্দ্রের আকর্ষণে, যে পাশে চন্দ্র আছে এর আকর্ষণে এই জলরাশি সেদিকে বেশি করে ফুলে উঠছে। আর এই পাশে হলো মুখ্য জোয়ার, চন্দ্রের পাশের পাশে, আর তার বিপরীত পাশে হচ্ছে গৌণ জোয়ার। তার মানে হলো এরকম এরকম একটা রাবারকে বলকে যদি আমরা মনে করি এরকম চাপ দেয়, তাহলে দেখবে যে এই পাশেও খুলবে ও পাশেও খুলবে। তো ঠিক মনে রাখবে যে জোয়ার যখন হবে উভয় পাশে, সহজ কথা, এদিকে হবে ওদিকে, যেদিকে সূর্য থাকবে চন্দ্র থাকবে, চন্দ্র ওই পাশে মুখ্য জোয়ার, আর তার বিপরীত দিকে হলো গৌণ জোয়ার। আমরা একটু মুছে দেই বোঝার জন্য। হ্যাঁ, তেজ কোটাল বা ভরা কোটাল কি এটা আমরা দেখি। এবার যখন পৃথিবীর এক পাশে, এইবার সূর্যের আকর্ষণ একটু কম জানি পৃথিবীর উপর, চন্দ্রের আকর্ষণ বেশি। যদি এমনও হয় একই সময় পৃথিবীর একই পাশে চন্দ্র ও সূর্য সমসূত্রে মানে একই লাইনে যদি অবস্থান করে, আসলে এদিকে জোয়ার হচ্ছেই, আর একই লাইন থাকলে এই উভয়ের আকর্ষণে, উভয়ের মিলিত আকর্ষণে এসব পানি খুব প্রবল মানে বেশি আকারে ফুলে ওঠে। এখানে বলা হচ্ছে যে যে তেজ কোটাল বা বরা কোটাল অমাবস্যা তিথিতে, অমাবস্যা তিথিতে, অমাবস্যা তিথিতে, তিথিতে তেজ কোটাল বা ভরা কোটাল, অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে সমসূত্রে অবস্থান করে। ঠিক আছে, অমাবস্যা তিথিতে আমরা এই ছবিটা রাখছি যে অমাবস্যা তিথিতে যে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে সমসূত্রে অবস্থান করে। তাহলে সেটা আবার একটু বলছি, খেয়াল করবে যে কোন সময় অমাবস্যা তিথিতে, অমাবস্যা তিথিতে অমাবস্যার রাতে। তোমরা অনেক সময় অনেককে তোমরা তোমাদের দাদি বা নানির কাছে শুনবা যে কোন সময় জোয়ারটা খুব বেশি হয়, তা দেখবা বলবে যে অমাবস্যার সময়, অমাবস্যা পূর্ণিমায় খুব বেশি জোয়ারের সৃষ্টি হয়, খুব বেশি পানি ফুলে ওঠে। কেন? এই অমাবস্যাতে চন্দ্র ও সূর্য সমসূত্রে অবস্থান করছে, তার মানে একই লাইনে। কিন্তু এখানে দেখছো এখানে বেশি এখানে কম তা না, কিন্তু একই রকম, একই রকম টাকায় সমস্যা। হ্যাঁ, একই রকম হবে দৌপাশে, কিন্তু মুখে বলছি তোমরা শুনে নাও যে অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পার্শ্বে সমসূত্রে অবস্থান করে। এর ফলে চন্দ্রের সম্মুখ ভাগে অর্থাৎ চন্দ্রের সামনের দিকের অংশের পানি খুব বেশি ফুলে ওঠে এবং তার বিপরীত দিকেও। এই সময় আছে কি এই অমাবস্যা তিথিতে যে পানি, জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে, এই জন্য একে বলা হচ্ছে ভরা কোটাল বা তেজ কোটাল গেল। আর ঠিক এবার এই অমাবস্যা তিথির ঠিক অষ্টমী তিথিতে অমাবস্যার পরে অষ্টমী তিথি, তার মানে আমরা জানি যে 15 দিন পর অমাবস্যার 15 দিন পরে আবার পূর্ণিমা আসে। তিথি মানে কি রায়। এবার এর অষ্টমী তিথিতে দেখবা তো আবার এটা অমাবস্যা তিথি, তো আমরা এবার পূর্ণিমা তিথিতে একই অবস্থা। পূর্ণিমা তিথিতে কি অবস্থা?
যে পুনর্ধিত যে চন্দ্র ও সূর্য পৃথিবীর, এবার কিন্তু একটা কথা আছে যে এখানে এবার হচ্ছে যে বিপরীত পাশে অবস্থান করে, চন্দ্র এক পাশে আর পৃথিবীর অপর পাশে হলো সূর্য। এই কখন? পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে সূর্য এবং অপর পাশে চন্দ্র কিন্তু সমসূত্রে থাকে। এখানেও দেখো একই লাইনে আছে, এর ফলে ওই একই নিয়ম যে উভয় দিকে পানি বেড়ে যায়, জোয়ারের সৃষ্টি হয়। উভয় পাশে পানি, জোয়ারের সৃষ্টি হচ্ছে, উভয় পাশে পানি বেশ ফুলে ওঠে। তার মানে ওই যে বলেছিলাম একটু আগে যে অমাবস্যা পূর্ণিমায় খুব বেশি পানি বেড়ে যায়। এই জন্য যে কি বলছে, পৃথিবীর এক পাশে মুখ্য জোয়ার, অন্য পাশে গৌর জোয়ার হয়। দুই জোয়ারের মধ্যবর্তী অঞ্চল থেকে পানি সরে যায়, মধ্যবর্তী স্থানের পানির ওই অবস্থাকে ভাটা বলে। অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর একই পাশে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ এবং অপর পাশে সূর্য অবস্থান করে। ফলে এই দুই তিথিতে চন্দ্র সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণের ফলে যে প্রবালের সৃষ্টি হয় তাকে তেজকরাল বা বরাকরাল বলে। তেজকরালের দুটো পর্যায় আছে, একটা হচ্ছে অমাবস্যা তিথি আর একটা হচ্ছে পূর্ণিমা তিথিতে। অমাবস্যা তিথিতে কি হয় যে সমসূত্রে থাকে কিন্তু একই পার্শ্বে চন্দ্র ও সূর্য। আর পূর্ণিমা তিথিতে থাকে কি, পূর্ণিমা তিথিতে যে সমসূত্রে থাকে কিন্তু এক পাশে চন্দ্র আরেক পাশে সূর্য অবস্থান করে। এর ফলে কিন্তু কেসটা ওই একই জিনিস, যে চন্দ্র যেখানে মুখের দিকে প্রবালকের পানি ফুলে ওঠে তার বিপরীত দিকেও তাই। কি জন্য? ওই যে কেন্দ্রাতিক শক্তি, এর ফলে। কারণ আমরা জানি যে জলভাগের উপর আকর্ষণ শক্তি বেশি থাকে। তো যাই হোক, যে আকর্ষণে এ সময় চাঁদের দিকে জোয়ারের সৃষ্টি হয়, কিন্তু সূর্যের আকর্ষণের জন্য এই জোয়ারের বেগ অত্যন্ত প্রবল হয় না, এর জোয়ারকে মরাকরাল। তো যাই হোক, আমরা অন্য কথা বলছি যে সৃষ্টি হয়। এবার সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র সূর্যের, এখানে আমরা আলোচনা করলাম কি যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সমসূত্রে অবস্থান করে, একই সূত্রে অবস্থান করে পৃথিবী, চন্দ্র ও সূর্য। অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পার্শ্বে চন্দ্র ও সূর্য অবস্থান করে, আর পূর্ণিমা তিথিতে পৃথিবীর বিপরীত দিকে এক পাশে চন্দ্র অন্যদিকে সূর্য অবস্থান করে, কিন্তু সমসূত্রে। এই জিনিসটা মনে রাখবে। তো এর ফলে কি হয়, চন্দ্রের আর সূর্য উভয়ের আকর্ষণের ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। এই জোয়ারকে বলা হয় তেজকোটাল বা ভরাকোটাল। এবার আমরা মরাকোটাল সম্পর্কে কথা বলবো, যে অষ্টমী তিথি বা সপ্তমী তিথিতে অমাবস্যার পর বা পূর্ণিমার পর যে অষ্টমী তিথি, মনে করো যে এখানে অবস্থান করলো, অষ্টমী তিথিতে, মানে যে ওই যে অমাবস্যার পর ঠিক 7.5 দিন পর বা 7 দিন পর, এই 7 দিন পর কি হচ্ছে, একটা পর্যায়ে তো আছে নিশ্চয়ই, এখানে আসবে। তাহলে অষ্টমীতে পৃথিবী, চন্দ্র, সূর্য এরা কিন্তু এখানে এই সমকোণে অবস্থান করছে। এখানে এ দেখো, এতে সমসূত্রে আগে ছিল একই লাইনে, কিন্তু এখানে আছে
যে সমকোণে অবস্থান করছে, মানে একটু আলাদা ভিন্ন পথে, এর দৃশ্যটা আলাদা হবে, সমকোণে অবস্থান করছে। এর ফলে কি হচ্ছে জানো, আমরা জানি যে চন্দ্রের যেখানে চন্দ্র যেখানে আছে, এই চন্দ্রের মুখে চন্দ্রের আকর্ষণের ফলে পানি ফুলে ওঠে, আমি জানি। এখানে আকর্ষণে পানি ফুলছে, কিন্তু ওই যে সূর্য, এখানে যে পরিমাণ পানি ফুলবে, যতটুকু ফুলবে, কিন্তু এখানে সমকোণে অবস্থান করায় এর আকর্ষণে এটি কিন্তু ততটা ফুলবে না, একটু কম ফুলবে। যেগুলো ফোলার কথা ছিল, যেমন আগে ছিল একই সূত্রে একই লাইনে থাকলে উভয় মিলিত আকর্ষণে বেশি ফুলে উঠছিল, এখানে হচ্ছে কি এর আকর্ষণে ফুলছে, বাট এই সূর্য আকর্ষণ করছে এখান থেকে। তার মানে একটা দুজন যদি, একজন এখানে বসে আছে, মনে করে এখানে বসে আছে, একজন এখান থেকে তার টানছে, আর একজন ওই কোণা থেকে টানছে, টানলে কিন্তু আসলে এর বেশি জোর হবে না। এই যে জোর দিচ্ছে, ও আবার যে টান লাগছে, আর যদি একই পাশে দুজন থাকে তো একেবারে টাইনি ফেলা দেবে। আবার দুজন দুই পাশে থাকবে, সে ভিন্ন কথা। এই জন্য সমগ্র অবস্থানে এর আকর্ষণে যতটা পানি ফুলছে, এর আকর্ষণে কিন্তু সেই ফোলাটা একটু কমে যাচ্ছে, কিন্তু এখানেও জোয়ারের সৃষ্টি হচ্ছে, বাট এই এইখানে দেখছো, একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু জোয়ারের সৃষ্টি হয়েছে, জোয়ার এখানে কিন্তু জোয়ার সৃষ্টি, কিন্তু এখানে ওই যে এদিকে যখন বেশি ছিল, সে বেশি নাই, এখানে মাত্রা একটু কম। এখানে কিন্তু জোয়ারের সৃষ্টি হয়েছে, বা আমরা দিয়ে এভাবে এরকম বইতে তোমাদের এরকম দিয়ে আছে পানির ছবিটা। যাই হোক, আমি এভাবে দিলাম যে কথা হলো, হ্যাঁ, এই হলো পৃথিবী, এই হলো পৃথিবী, এই যে পানি বাড়ছে, বাট পানি বাড়ছে, কিন্তু হ্যাঁ, একটা তো একেবারে শেষ করে দিলাম। এই পৃথিবী পানি বাড়ছে, বাট আমি যে কথা এখানে বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই সমকোণে অবস্থান করায় এই চন্দ্রের আকর্ষণে এখানে প্রবল জোয়ারের সৃষ্টি হবে, পানি অনেক ফুলবে, বাট এই সূর্যের আকর্ষণে এই মাত্রাটা কমে যাবে। এখানে কিন্তু জোয়ারের সৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে পানি তত বেশি ফুলে উঠছে না। এখানে হচ্ছে কি, এইবার একে বলা হচ্ছে মরাকটাল, যে এরূপ জোয়ারকে মরাকটাল বলা হয়। আকর্ষণে এই জোয়ারের বেগ তত প্রবল হয় না। দেখো বইতে কি লেখা আছে, যে সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করার ফলে চন্দ্রের আকর্ষণে এ সময়ে চাঁদের দিকে জোয়ার হয়, চারদিকে জোয়ার হয়। কিন্তু কিন্তু সূর্যের আকর্ষণের জন্য এ জোয়ারের বেগ তত প্রবল হয় না। এরূপ জোয়ারকে মরাকটাল বলে। এক মাসে দুবার ভরাকটাল এবং দুবার মরাকটাল হয়। তাহলে কি হচ্ছে এখানে, যে অষ্টমী তিথিতে বা সপ্তমী তিথিতে চন্দ্র ও সূর্য পরস্পর সমকোণে অবস্থান করায় চন্দ্রের আকর্ষণে যে জোয়ারের বেগ হয়, তো সূর্যের আকর্ষণের ফলে সেই বেগটা একটু কমে যায়। এই জন্য অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথিতে জোয়ারের বেগটা যত প্রবল, যত পানি ফুলে ওঠে, জলরাশি ফুলে ওঠে, কিন্তু এই অষ্টমী তিথিতে বা সপ্তমীতে অত পরিমাণে ফুলে ওঠে না, ফলে না। এই জন্য এটা বলা হচ্ছে মরাকটাল বলা হয়। যে এইবার দেখো, ঠিক এরকম যে এই পাশে আবার ওই যে আরেকটা ছবি আঁকেছিলাম, এইখান দিয়েছিলাম যে পূর্ণিমা তিথিতে, এরপরে পুরোপরে অষ্টমী তিথি, এই ঠিক এই পাশেও ওই একই অবস্থা,
এখানে এখানে চন্দ্র পূর্ণিমার পরে যে সপ্তমী বা অষ্টমী তিথি, তার মানে হলো পূর্ণিমা থেকে অমাবস্যা এ হতে গেলে 15 দিন লাগে, আর এক পূর্ণিমা থেকে আর এক পূর্ণিমা 1 মাস। তো এবার ও ঠিক এরকম অবস্থানে যখন যাবে, এটাও কি হলো পরস্পর সমকালীন অবস্থান করছে। এখানেও ও একই কেস, একই ঘটনা, যে এই চন্দ্রের কাছাকাছি পানি এর আকর্ষণে অনেক ফুলে উঠবে, কিন্তু এই পাশ থেকে সূর্য তাকে আকর্ষণ করছে বলে ওই মাত্রাটা একটু কমে আসছে। এটা তাই, তাহলে এটা হলো অষ্টমী তিথি একটা ছবি, এদিকে একটা ছিল পূর্ণিমার পরে আর অমাবস্যার পরে। আর আমরা শিখেছি আগেই যে অমাবস্যা ও পূর্ণিমায় যে পানির অনেক জোয়ারের মাত্রা অনেক বেড়ে যায়, এই জন্য একে বলা হচ্ছে জোয়ারের পানি রাশি অনেক ফুলে ওঠে। এই জন্য কি বলা হচ্ছে যে ভরা কোটাল বা তেজ কোটাল। আর ঠিক তার পরবর্তী যে 7.5 দিন বা 8 দিন পরে অষ্টমী তিথি বা সপ্তমী তিথিতে কি হয়, যে চন্দ্র ও সূর্য পরস্পর সমকোণে অবস্থান করে। এর ফলে কি হয়, চন্দ্রের আকর্ষণে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয়, সূর্যের আকর্ষণে তার মাত্রা একটু কমে যায়। এই জন্য এখানে জোয়ারের সৃষ্টি হয়, কিন্তু এই জোয়ারের মাত্রাটা কম, এই জন্য এটা হচ্ছে ভরা কোটাল। এবার জোয়ার ভাটার ব্যবধান, আমরা এই যে জোয়ার আর ভাটা হয় এর ব্যবধান কত দিন পর পর জোয়ার হয় বা ভাটা হয়। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করেছো যে যে ভরা কোটাল মরা কোটাল, যেখানে জোয়ার ঠিক এখানে জোয়ার হচ্ছে, এখনই জোয়ার হচ্ছে, তার পাশে হচ্ছে ভাটা। তা জোয়ার আর ভাটার এর ব্যবধানটা কতটুকু আমরা এবার একটু আলোচনা করব। দেখো, জোয়ার ভাটার ব্যবধান, জোয়ার ভাটার ব্যবধান পৃথিবীর যেমন নিজ অক্ষের উপর পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে। তো বলি পৃথিবী যেমন, আমরা এখানে বলছি যে সূর্য একটা ছবি আঁকি। এই যে মনে করেন সূর্য, আমরা জানি সূর্যকে কেন্দ্র করে এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ঘুরছে। তা আমরা এখানে বুধ, শুক্র, পৃথিবী, এখানে পৃথিবী একটা গ্রহ, পৃথিবী আবার পৃথিবী তো ঘুরছে, পৃথিবী নিজে ঘুরছে, ঘুরে সারা পথ এভাবে নিজের যে ঘুরে 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 একবার চৌদিকে ঘুরে আসছে, তাই তো। আর নিজের এর উপর 24 ঘন্টা একবার ঘুরছে। আর এই পৃথিবীর পাশে কিন্তু চন্দ্র ঘুরছে, চন্দ্র কিন্তু পৃথিবীর পাশে ঘুরছে, তাই তো। এটা আমরা জানি যে চন্দ্র তার পাশে এ ঘুরছে। যেমন আমরা যদি কোনো জায়গায় যাই, মনে করো খুব সহজে একটা কথা বলি, আমরা যাই, আমাদের মাথায় একটা উকন আছে, সেও কিন্তু আমাদের সাথে ঘুরবে, সবসময় যাওয়া আসা করবে। পৃথিবী যখন যাচ্ছে, পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে, আবার পৃথিবী মোড় দিয়ে রাউন্ড দিয়ে আসছে, চন্দ্র আসছে। তো মজার কথা একটু বলে আসি, এর আর একটা কথা বলে আসি, সেটা হলো থাক ছবিটা, ওই যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আমরা শুনে থাকি, কেন হয় এরও একটা বিষয় আছে। যেমন একটু পরে বলি, এটা শেষ করি, তারপর ওটা বলবো, বোঝাই দেবো ইনশাল্লাহ। তো আচ্ছা, তেমনি পৃথিবীর চারদিকে পশ্চিম হতে পূর্ব দিকে পরিক্রমা করছে চন্দ্র। চন্দ্র নিজ অক্ষে 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। চন্দ্র এই এরিয়া দিয়ে, এটা হচ্ছে চন্দ্র 27 দিন লাগে ঘুরে আসতে, প্রদক্ষিণ করছে। আর কি হচ্ছে, ফলে পৃথিবীর একবার আবর্তন কাল অর্থাৎ প্রায় 24 ঘন্টায় চন্দ্র, এই 24 ঘন্টায় পৃথিবী একবার ঘুরছে না, পুরো দিকে এরকম একবার ঘুরছে, একবার ঘুরে আসছে 24 ঘন্টা। তো
একবার ঘুরছে, প্লাস এইভাবে ঘুরতে 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 ঘুরছে 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 এভাবে ঘুরে 365 দিনে একবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসে, আমরা জানি বছরে একবার ঘুরে আসছে। তো এই পৃথিবীটা একবার ঘুরছে, চন্দ্র 27 দিনে পরিক্রমা করছে অক্ষে। তাহলে 27 দিনে কতটুকু সে হচ্ছে চন্দ্রের এবার, অর্থাৎ ফলে পৃথিবীর একবার আবর্তনকাল, অর্থাৎ 24 ঘন্টায় চন্দ্র 360 ভাগ 27, 360 ভাগ 27, সে তো 27 দিন লাগছে। তাহলে কি হচ্ছে এখানে 13 ডিগ্রি পথ, এই 13 ডিগ্রি পথ অতিক্রম করে। পৃথিবী ও চন্দ্র উভয় যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই উক্ত 13 ডিগ্রি পথ আরও 13 × 4 = 52 মিনিটে অগ্রসর হয়। 1 ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর 4 মিনিট সময় লাগে। যে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট। তাহলে মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট পর সেখানে গৌণ জোয়ার হয়, এবং মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে আবার মুখ্য জোয়ার। তাহলে মুখ্য জোয়ার টু মুখ্য জোয়ার মিশে দেই। মুখ্য জোয়ার টু মুখ্য জোয়ার টু জোয়ার, আর মুখ্য জোয়ার টু গৌণ জোয়ার। তাহলে একবার মুখ্য জোয়ার থেকে মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট এই মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ার হচ্ছে। যেখানে মুখ্য জোয়ার হচ্ছে এরপরে যেখানে মুখ্য জোয়ার হচ্ছে যেখানে, ওখানে গৌণ জোয়ার হতে সেখানে হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। আর মুখ্য জোয়ার যেখানে হচ্ছে এক জায়গায় মুখ্য জোয়ার, ওখানে আবার মুখ্য জোয়ার হতে গেলে 24 ঘন্টা 52 মিনিট। তার মানে যেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হচ্ছে, তো সেখানে আবার যে মুখ্য জোয়ার সৃষ্টি হতে হয় তাহলে 24 ঘন্টা 52 মিনিট সময় লাগবে, এই পর সেখানে হবে। আর মুখ্য জোয়ার হচ্ছে এখানে মুখ্য জোয়ার পাশে কিছু গৌণ জোয়ার হচ্ছে, তা মুখ্য জোয়ার হওয়া আর সেখানে গৌণ জোয়ার হতে গেলে 12 ঘন্টা 26 মিনিট। এই হিসাবে যে এভাবে প্রত্যেক স্থানে জোয়ার শুরু হওয়ার 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা হয়ে থাকে। অর্থাৎ এইভাবে যে এই 12 ঘন্টা এর অর্ধেক কি হচ্ছে, যে জোয়ার টু ভাটা, ভাটা কি আসছে তাহলে 6 ঘন্টা 13 মিনিট। এবার একটা কথা এখানে আমাদের জিস্ট হলো যে একটি স্থানে জোয়ার হচ্ছে, এখানে জোয়ার হচ্ছে একটু পরে ভাটা হবে না, তাহলে কি হবে 6 ঘন্টা 13 মিনিট পর এখানে জোয়ার হচ্ছে। এখন একটা জায়গায় বসে আছে, আমরা দেখছি যে জোয়ার যাচ্ছে, জোয়ার শুরু হয়েছে, জোয়ার পানি যাচ্ছে এদিকে বেড়ে যাচ্ছে। আমরা মনে করবো যে ঠিক 6 ঘন্টা 13 মিনিট পর এখানে আবার ভাটা শুরু হবে, আবার জোয়ার ভাটা এবার শুরু হবে। তাহলে এক স্থানে যে প্রত্যেক স্থানে জোয়ার শুরু হওয়ার 6 ঘন্টা 13 মিনিট পর সেখানে ভাটা হবে। আর মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। আবার কি মুখ্য জোয়ার হয়েছে এখানে, আবার সেখানে যে মুখ্য জোয়ার হতে হয় তাহলে 24 ঘন্টা 52 মিনিট সময় লাগবে। আমাদের এই ছিল মোটামুটি আমাদের একটা আলোচনা। তা আমরা মূল যে কথা আমাদের এখানে হলো যে জোয়ার ভাটার কারণ হলো চন্দ্র সূর্য, আর জোয়ার ভাটা নিশ্চয়ই আকাশে হয় না, আমাদের পৃথিবীর উপরে ভাগে যে জলরাশি। আমরা আরেকটা বিষয় জানি, অনেকের ব্রেনে, অনেকেই জানো, সবাই জানো
দু একজনের জন্য একটু মনে করিয়ে দেয় কি জন্য, যে এই যে জলরাশি না সবই কিন্তু পৃথিবীর উপরিভাগে। এটা যদি আমাদের আর্থ হয়, এটা যদি আর্থ হয়, দেখবো যে এরকম মানুষের ছবিতে আছে, এরকম জল জল জলরাশি, এটা দেখানোর জন্য জাস্ট। তোমরা ছবিতে দেখো না যে মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর আছে, এগুলো সব পৃথিবীর তো উপরিভাগে। আর ভূত্বক পৃথিবীর নিচে ভাগে তো অশ্বমণ্ডল, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, এরকম পৃথিবীর নিচের ভাগে তো ভূত্বক। ভূত্বক ভূত্বক মানে ভূ, এর নিচে ভিতর ভিতরে এরকম আছে, এরকম আছে, আছে কেন্দ্রমণ্ডল, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আছে না এইভাবে। তো আমাদের এই উপরিভাগে আছে জলরাশি, আমি এটা বলছি যে সবসময় আমাদের বলছি। আর এখানে হলো এর বাহিরে পৃথিবীর, এখানে হচ্ছে চন্দ্রের আকর্ষণ করছে, এই পৃথিবীতে থাকে এরকম চন্দ্র আকর্ষণ করছে, আর ওই বাহিরে সূর্য আছে আরো দূরে। মোট কথা চারটে জিনিস তোমরা খেয়াল রাখবে। একটা হলো যে চন্দ্র আর সূর্যের আকর্ষণ পৃথিবীর উপর, এর ফলে জোয়ার ভাটা হয়। আর চন্দ্র হলো পৃথিবীর নিকটতম, এই জন্য সূর্য কিন্তু 2.60 কোটি গুণ বড়। চন্দ্রের চেয়ে সূর্য অনেক বড়। আমরা জানি যে বড় জিনিসের আকর্ষণ শক্তি বেশি, ছোট জিনিসের আকর্ষণ শক্তি কম, কিন্তু চন্দ্র কাছাকাছি অবস্থান করায় পৃথিবীর, এই জন্য পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ বেশি। চন্দ্র ঠিক যেখানে অবস্থান করবে ঠিক ওইখানকার পানি ফুলে উঠবে, পানি বা জলরাশি বলবে। এবার যদি চন্দ্র আর সূর্য অমাবস্যা তিথিতে আর পূর্ণিমা তিথিতে, তিথি মানে রায়, অমাবস্যা রাত্রে আর পূর্ণিমা রাত্রে চন্দ্র, সূর্য আর পৃথিবী একই লাইনে অবস্থান করে, তাহলে একই লাইনে যদি দুইজন টানে তাহলে কি হবে, তার জোর বেশি হবে না? তো এখন চন্দ্র এর আকর্ষণ আর সূর্য উভয়ের মিলিত আকর্ষণে ওখানকার পানির রাশি বেশি পরিমাণে ফুলে ওঠে। এর ফলে এই সময় কি হয় যে খুব তেজ কটাল হয়, তেজ। অমাবস্যা তিথিতে একটা শর্ত আছে, প্রশ্ন তোমাদের অবজেক্টিভে আসবে না সময়, যে অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য সমসূত্রে থাকে, কিন্তু কোন পাশে? অমাবস্যা তিথিতে সমসূত্রে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে, এই জায়গাটা দিতে হবে। এটা চন্দ্র হয়, এটা সূর্য হয়, এটা পৃথিবী হয়, তাহলে এইটা কিন্তু নিশ্চয়ই এই ছবিটা আমাদের অমাবস্যা তিথি। আর যদি এরকম হয় যে এরকম, এটা কিছু না, এটা একেবারে কিছু না, এটাও কিছু, এটা পৃথিবী। এই ছবিটা কি হবে, এই সূর্য, এই চন্দ্র, এই পৃথিবী, পৃথিবী পৃথিবী, এই সূর্য, সূর্য, এটি কিন্তু পূর্ণিমা তিথি। তাহলে অমাবস্যা ছিল এখানে, এটা হচ্ছে পূর্ণিমা, তাহলে নিশ্চয়ই এই 15 দিন লাগে এখানে, তাহলে 7 দিনই মাঝে এক জায়গায় দাঁড়াইছে। আর যদি এরকম একটা ছবি থাকে যে এই হচ্ছে পৃথিবী, এই চন্দ্র, এখানে চন্দ্র, এখানে সূর্য, সূর্য, তাহলে নিশ্চয়ই এটাকে তোমরা বলবো যে এটা হচ্ছে পরস্পর সমকোণে অবস্থান করছে, তার মানে অষ্টমী তিথি। এটি কি হচ্ছে এই পূর্ণিমার পরেও হতে পারে, পূর্ণিমা বা অমাবস্যার এর অষ্টমী বা সপ্তমী তিথিতে চন্দ্র ও সূর্য পরস্পর সমকোণে অবস্থান করে। এর ফলে হয় কি, আমরা জানি চন্দ্রের মুখের দিকে কাছাকাছি কি হবে, জোয়ার হবে, এবং তার বিপরীত দিকে। এবং আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, যেদিকে চন্দ্র থাকবে সেদিকে হবে জোয়ার, এবং তার বিপরীত দিকেও হবে। এটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি, কেন্দ্রাতিক শক্তির প্রভাবে এটা হয়ে থাকে, তোমরা জানো এবং উল্লেখ করা আছে, তো বইতে তোমরা পড়ে দেখবা। তো এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে, এই কারণে এখানে কিন্তু যে
এখানেও জোয়ারের সৃষ্টি হচ্ছে, বাট এখানে হচ্ছে মরা কোটাল হচ্ছে। মরা কোটাল মানে এখানে যে চন্দ্রের আকর্ষণে যে পানি ফুলে ওঠার কথা, সূর্যের আকর্ষণে অত পরিমাণ আর পড়ছে না, তাহলে ওটা একটু বাধাগ্রস্ত হয়েছে, এই জন্য এটা কম হয়েছে। তাহলে চন্দ্র ও সূর্য যদি পরস্পর সমকর্ণে থাকে, সেখানে হলো কি হবে, যে মরা কোটাল। এই আমাদের মোটামুটি কথা ছিল, আমরা আলোচনা করলাম। এবার পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব। আসলে জোয়ার ভাটার ফলে আমাদের পৃথিবীর উপর কি ঘটনা হয়, কি হয়? জোয়ার ভাটার প্রভাব পৃথিবীর উপর 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 জোয়ার ভাটার প্রভাব পৃথিবীর উপর। আমি এখন আলোচনা করব পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব। আসলে জোয়ার ভাটা হলে কি হয় তোমরা তো ইজিলি তোমরা জানতে পারছো, অনেক কিছুই তোমরা জানো যে পৃথিবীর উপর জোয়ার ভাটা হলে কি হয়। নর্মালি জোয়ার আমরা আসি, আমাদের নদীতে জোয়ার ভাটা হয়। যে নদীতে জোয়ার ভাটা নাই সে নদীতে মরেই যায়। মরে যাওয়া মানে কি, বালু পড়ে ভরাট পড়ে চর পড়ে একেবারে নদীটা মরা নদীতে পরিণত হয়। তোমরা হয়তো জানো। এই জোয়ারের ফলে কি হয়, জোয়ার হচ্ছে বড় বড় জাহাজ জোয়ারের পানি যখন বেড়ে যায় তখন চলে আসে, মনে করো পোর্টে চলে আসছে জোয়ারের সময়, আসে মাল ঢাল খালাস করছে, আবার বসে থাকে। বাটা হয়ে গেছে, শুকায় বসে আছে। পরে আবার যখন জোয়ার আসবে তখন ওই পানি বেড়ে গেছে, গেলে এবার জাহাজ চালিয়ে চলে যাবে। এবার হয় ব্যবসা বাণিজ্য করার জন্য খুব উপকার। তোমরা নর্মালি একটা জিনিস খেয়াল করো, তোমরা অনেকে দেখবা যাদের নদীর পাশে বাড়ি, তারা দেখবে যে অনেক বাঁশ বা কাঠের গুঁড়ি এগুলো নদীতে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসে কে, যে জোয়ারে নিয়ে আসছে, জোয়ারের দিকে নেবে, জোয়ার আসলে ব্যাস বেড়ে থাকে, জোয়ারে একদম বাসায় নিয়ে এসে যাচ্ছে। আবার যখনই দেখা যায় ভাটা হয়ে যাচ্ছে, ভাটা পানি কমে যাচ্ছে, তখন এক জায়গায় বাঁশ গাড়ি রেখে দেয়, যাক চলে যাক, যাবো তো আমি ওইদিকে। পরে আবার যখন জোয়ার আসবে তখন আবার যাবো, এইভাবে পালামাল। যাই হোক, আমরা এবার বইয়ের সাথে মিলে দেখি কি আছে, বইতে কি বলছে। পৃথিবী তথা স্থলভাগ পানদেশীয় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর জোয়ার ভাটার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব রয়েছে। দৈনিক দুবার করে জোয়ার ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়ে পানি নির্মল এবং নদীর মোহনায় পরিসঞ্চিত হয় না। তার মানে বলেছিলাম যে জোয়ার ভাটা না হলে তো পলি জমে নদী শেষ, বলছে আবর্জনা পরিষ্কার হয়ে যাচ্ছে জোয়ার ভাটার ফলে। কি হচ্ছে যে বলছে কি, ফলে নদীর মুখ বন্ধ হতে পারে না। জোয়ার ভাটার স্রোতের নদী খাত গভীর হয়, জোয়ার ভাটার স্রোতে নদী খাত গভীর হয়। অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয়। তোমরা শুনেছ ওই যে ফারাক্কা বাঁধের কথা তোমরা শুনেছ, তো সেটা আমরা পরে বলি, ওদিকে আমরা যাবো না। জোয়ারের ফলে দেখো অনেকের একটা খাল আছে, সুলুইস গেট বলে, খালে সুলুইস গেট দেওয়া থাকে। ওদিকে বিস্তীর্ণ এলাকায় মাঠ ফসল আছে, যখন জোয়ারের পানি যাবে, জোয়ারের পানি যে যখন খালে যাচ্ছে তখন সুলুইস গেট আটকে দেয়, দিলে কি ওই পানি আটকে রাখা হয়, ওই পানি দিয়ে সেচ কাজ চলে। অথবা কিছুই হলো না, সুলুইস গেট নাই, তবুও খালের পানি দিয়ে জোয়ার যখন বেড়ে যাবে তখন ওখানে পাম্প বসানো আছে, পাম্প দিয়ে পানি সেচ দিয়ে ওখানে পানি সেচ দিয়ে জমিতে চাষ করা হয়, ধান ক্ষেত বা বিভিন্ন ক্ষেত্রে চাষ সেচ দেওয়া হয়। যেহেতু দিনে দুইবার জোয়ার ভাটা হয়, সকালে হয়ে গেছে, বিকেলবেলা আর একটু যাই, এরকম। তো সেখানে বলা হচ্ছে। আবার দেখো উল্লেখ করা আছে নিশ্চয়ই বইতে, এরকম অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয়। পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জল বিদ্যুৎ উৎপাদন করা হয়। হ্যাঁ, ভাটার স্রোতটা হচ্ছে খুব বেশি ফোর্স থাকে, এই জন্য জল বিদ্যুৎ কেন্দ্র, যেমন জোয়ারের পানি বেড়ে গেছে, যখন ভাটায় চলে আসবে তখন ওখানে টারবাইন বসে ইয়ে করা হয়। যা আমাদের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, তোমরা জানো, জল বিদ্যুৎ কাপ্তাই। তার মানে কর্ণফুলী নদী তো আমাদের খরস্রোতা নদী একটা, এবং পাশে পাহাড়ের পানি আসে, এর ফলে ওখানে তৈরি হয়ে যায়। দেখো
ফ্রান্সের লরেন্স বিদ্যুৎ কেন্দ্র ও ভারতের বান্ডাগলা বন্দরেও বন্দরেও কি হচ্ছে এরূপ একটি পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। জোয়ার ভাটায় সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীতপ্রধান দেশের নদীর পানি পানি চলাচলের অনুকূলে থাকে। দেশের নদীর পানি চলাচল শীতপ্রধান দেশে জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসে নদীতে প্রবেশ করে। ওই যেটা বলেছিলাম যে জোয়ারের সময় অনায়াসে বড় বড় জাহাজ চলে আসে, তারপর কি আবার ভাটার টানে সমুদ্রে চলে যায়, আবার যখন ভাটার টান হয় তখন চলে যায়, সে ভাটা দিয়ে চলে যায়। এবার কি বন্দরে প্রবেশের পূর্বে জোয়ারের অপেক্ষায় জাহাজগুলো নদীর মোহনায় নোংর করে থাকে। ওই জায়গাটা বলেছিলাম যে নদীর মোহনায় নোংর বসে আছে, যখন জোয়ার হবে এবার জোয়ারের পানি বেড়ে গেলে নদী চলে আসবে। এবার বঙ্গোপসাগরের জোয়ারের পানি পদ্মা নদীতে গোয়ালন্দের কাছে এবং মেঘনা নদীতে ভৈরব বাজারের কাছাকাছি পৌঁছায়। জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে, আরেকটা কথা বলা হয়েছে যে সমুদ্রের পানি যখন জোয়ার হচ্ছে, জোয়ার হয়ে বিস্তীর্ণ এলাকায় গেছে, লবণ চাষিরা করে কি ওই পাঁচটি উপকূল দিয়ে বড় গর্ত 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 করে রাখে, গর্ত করে। জোয়ারের পানি যখন সমুদ্রের পানি জোয়ারে ওখানে যাচ্ছে, যে ভরে যাচ্ছে তখন ওরা মুখ বন্ধ করে রাখে, ওখানে পানি চলে গেল। এবার ওই পানি শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে শুকিয়ে লবণ তৈরি করে লবণ যায়। এখানে বসে দেখো যে জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি হয়। ভরাকটলের সময় সমুদ্রের পানি কখনো প্রবাল তরঙ্গে নদীর মোহনা দিয়ে স্থলভাগে প্রবেশ করে করে বানের বা বন্যার সৃষ্টি করে। বানের পানির উচ্চতা 3-4 ফুট থেকে 40 ফুট পর্যন্ত হয়ে থাকে। বান মানে বন্যা, তোমরা জানো, অনেকে শুনেছে এই বানের পানি আসছে, বান আসছে, মানে এই জোয়ারের ফলে উপকূলে অনেক সময় বন্যা সৃষ্টি হয়। 4 ফুট থেকে 3-4 ফুট থেকে 40 ফুট উচ্চ পর্যন্ত হতে পারে। তো শেষ কি বাংলাদেশেও বর্ষাকালে অমাবস্যায় জোয়ারের প্রবল বান হয়ে দেখা যায়। এই যে একটা কথা বলছে বাংলাদেশে বর্ষাকালে, তারপর কি হচ্ছে অমাবস্যায়। বর্ষাকালে তো নদীতে পানি বেশি, অমাবস্যা দিতে আরো বেশি। তাহলে যে অমাবস্যার সময় রাত্রে, বর্ষাকালে যে নদীর পাশে যেসব বাড়িটা আছে বাড়ির মধ্যেও পানি ঢুকে যায়, গাছ টাছের মধ্যে পানি ঢুকে যায়, বেশি করে পানির ফল আগে অনেক মানে বেশি জোয়ারের সৃষ্টি হয় ওই সময়। তবে স্থলভাগে প্রবেশের পর এর বেগ কমে যায়। মেঘনা, ভাগীরথী, আমাজন প্রভৃতি নদীতে প্রবল বান দেখা যায়। অসাবধানতা বশত কখনো কখনো এই বানে নৌকা, স্টিমার, জাহাজ সমূহ সহ মালামালের ব্যাপক ক্ষতি হয়। তো এখানে শুধু লাভ আর লাভ বলা হয়েছে, তো প্রথমের দিকে, শেষের দিকে একটু খারাপ কথা বলা হলো যে অসাবধানতা বশত এই কখনো কখনো এই বানে নৌকা, বান হচ্ছে নৌকা, স্টিমার, জাহাজ সহ জনমালের অনেক ক্ষতি হয়ে যায়। দেখুন এখনই দেখছো আমাদের উত্তরাঞ্চলে অনেক বন্যা হচ্ছে, বন্যায় জানমালের কি ক্ষতি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এতক্ষণে আলোচনায় যা শিখলাম তার জিস্ট এই হলো যে জোয়ার ভাটা কিভাবে হয়, জোয়ার ভাটার কারণ কি, কেন হয়, জোয়ার ভাটা কয় প্রকার হয়, জোয়ার যে অমাবস্যা তিথিতে কি অবস্থায় থাকে, চন্দ্র সূর্য অবস্থান, পূর্ণিমা তিথিতে চন্দ্র সূর্যের অবস্থান কি, তারপর অষ্টমী তিথিতে কেমন থাকে, কোন অবস্থায় থাকে, তখন জোয়ার হয়, কেমন জোয়ার হয়। তারপরে কি হলো যে এই যে মুখ্য জোয়ার থেকে আরেকটা মুখ্য জোয়ার আসতে কয় ঘন্টা সময় লাগে, 24 ঘন্টা 56 বলছিলাম। আবার মুখ্য জোয়ার টু গৌণ জোয়ার কয় ঘন্টা সময় লাগে, আর জোয়ার টু ভাটা কতটুকু সময়, 6 ঘন্টা 13 মিনিট, 12 ঘন্টা 24 মিনিট, 24 ঘন্টা 48 মিনিট, প্রতি 15 মিনিট যা বলেছিলাম, এভাবে 24 ঘন্টা। তো আমরা আর বেশি ক্লাসকে দীর্ঘায়িত করবো না। আমি একটা কথা বলেছিলাম তোমাদের মাঝখানে, তোমরা শুনেছ কিনা খেয়াল করেছ যে আসলে যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ কিভাবে হয়, কেন হয়, ওই ছবিটাই আমরা আঁকি, জোয়ার ভাটার ছবি। এই 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 আছে সূর্য, এই আছে পৃথিবী, এই মনে করো চন্দ্র, চন্দ্র মনে করো এখানে চন্দ্র আঁকি রাখলাম, চন্দ্র চন্দ্র
আমরা জানি এখানে যে চন্দ্রগ্রহণ, তার মানে এই পৃথিবী থেকে আমরা মনে করি এখানে বসবাস করছি, এখান থেকে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, তাহলে এটা সূর্যগ্রহণ হচ্ছে। সূর্যগ্রহণ তো এখানে যে এই যে চন্দ্রের ছায়া পৃথিবীর উপরে পড়ে, মানে এই পাশে চন্দ্র রয়েছে, এখন এখানে সূর্যের আলো পড়ছে, এখানে সূর্যের আলো যে এখানে মনে করো এরকম যাচ্ছে যাচ্ছে, এইখানে কিন্তু একেবারে ফুল ডার্ক, এইটুকু জায়গায় একেবারে পূর্ণ অন্ধকার, ফুল অন্ধকার। এর এই পাশে হচ্ছে আলো, এই পাশে অন্ধকার, এটা তো পূর্ণ দেখা যাচ্ছে হালকা হালকা। এই পৃথিবীর এইটুকু জায়গায় যারা অবস্থান করবে, আমরা যারা অবস্থান করছি, এরা কিন্তু আমরা পূর্ণ সূর্যগ্রহণ, আমরা একেবারে সূর্যকে দেখতেই পারবো না। এই যেখানে যারা আসছে, আর এইখানে যারা আছে তারা অল্প অল্প দেখতে পাবে, অল্প অল্প, এখানে যারা আছে অল্প অল্প দেখতে পারবে, তার মানে সে আংশিক সূর্যগ্রহণ। আর এইখানে যারা আছে এরা হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ, মানে এই যে পৃথিবীর এই চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়ছে, তাহলে সূর্যগ্রহণে কি হচ্ছে যে চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়ে। এই এলাকা থেকে এইটুকু এলাকা থেকে আমরা একদম পূর্ণ সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ আছে আংশিক সূর্যগ্রহণ এটা হচ্ছে সূর্যগ্রহণে কি হয় যে পৃথিবীর ছায়া এই চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়ে, এদিকে ছায়া প্রাপক লাগে, এদিকে আলো হচ্ছে, এই আলো এদিকে আলোকিত করছে, এই অন্ধকার যে পৃথিবীর উপর পড়ছে, তাহলে যে চন্দ্রের ছায়া পৃথিবীর উপর যখন পড়বে তখন হচ্ছে সূর্যগ্রহণ। এবার চন্দ্রগ্রহণ কি? চন্দ্রগ্রহণ মনে করে এখানে চাঁদ আছে, এই যে পৃথিবী এখানে আছে না, আমাদের লাইট যেখানে পড়ছে পৃথিবীর উপরে, এই পৃথিবীর ছায়া যে চন্দ্রের উপর পড়ছে, যে এটা হচ্ছে চন্দ্রগ্রহণ। যেমন ভাবে হচ্ছে যে এই পৃথিবীতে এরকম আবার এরকম ছবি আঁকি, এরকম ছবি আঁকি, আবার এরকম যদি আঁকি, আবার এরকম, তোমরা সেই ছবিটা ভালো বুঝতেছে না যেহেতু এর ভিতরে একটা রয়েছে। এরকম যে এই পৃথিবীর এখানে ফুল এই অঞ্চলটা এইটুকু, এই পৃথিবীর ছায়া এই চন্দ্রের উপর পড়ছে, ফলে কি হচ্ছে আমরা জানি যে আলো যে কোনো জিনিসের উপর আলো পতিত হবে, সেই আলো যখন ফিরে আমাদের চোখে না আসলে আমরা সেটা দেখতে পারবো না, আলো যে ফিরে আসতে হবে। এই জন্য আমাদের একটা এই দেয়ালের এই বইয়ের এই পাশে কোনো জিনিসটাকে দেখতে পারবো না, কারণ হচ্ছে লাইট এখানে পড়ে ফিরে আমার চোখে আসতেছে, কিন্তু ওইখানে যাচ্ছে না, এরপরে যে ফিরে আসবে তখন দেখতে পারবো। তো ঠিক এরকম এই আলো এইখানে যে যাচ্ছে না, যে ফিরে আসতেছে না পৃথিবী, এই জন্য এই অঞ্চল থেকে আমরা এই চাঁদকে দেখতে পারবো না, তখন একে বলা হচ্ছে চন্দ্রগ্রহণ। কারণ চন্দ্রগ্রহণের সময় কি হচ্ছে যে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে, আর সূর্যগ্রহণ কি হবে, চন্দ্রের ছায়া পৃথিবীর উপরে পড়ে। সবসময় মনে রাখবা যে সূর্য কিন্তু সবসময় লাইট দিচ্ছে, এটা যেন কখনোই সূর্যের কথাকে নামবে না, শুধু চন্দ্রের অথবা পৃথিবীর ছায়া হবে, যেহেতু লাইট দিচ্ছে আসছে সূর্য, ছায়া হতে গেলে পৃথিবীর অথবা চন্দ্রের ছায়া হবে। তাহলে যখন চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়ে তখন তাকে বলে আসছে আমরা এখানে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় যে চন্দ্র পৃথিবী আর সূর্যের মাঝখানে চন্দ্র থাকে, চন্দ্রগ্রহণে আমরা সূর্যগ্রহণের সময় চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়ে, আর চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে। এই ছিল আমাদের কথা মোটামুটি, যদিও এটা আমাদের বইতে নাই বা পাঠ্যতে, আমি মোটামুটি একটু বললাম তোমাদের বোঝার জন্য। তো তোমরা ভালোভাবে থাকবে, সুন্দর থাকবে, লেখাপড়া করবে, বাসায় থাকবে, বাসা থেকে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। আর এখন তো ক্লাস বিভিন্নভাবে ক্লাস নিচ্ছেন, বিভিন্নভাবে তোমরা ইউটিউবে সার্চ দেবে, লাইভে যারা আসো ভালো,
আর যারা অবসর সময় ইউটিউবে সার্চ দেবে, সার্চে ক্লাসগুলো দেখে নেবে। তো সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আমি আজ শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।